হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল আমি যেন একটুখানি গল্প করতে করতে খাই। আর সত্যি এই টাইপের ভিডিও এখন প্রায় করাই হচ্ছে না, তাই আজকে ভাবলাম যে একটু গল্প করতে করতে খাই, যেহেতু নিরামিষ মেনু। তো চলো দেখে নিই কী খাচ্ছি। এখানে আছে শুক্তো, ডাল, আলু ভাজা, আর এটা হচ্ছে গিয়ে একটা বিখ্যাত আইটেম যেটা আমার মা বানায়নি, নিরামিষ, আনা বাইরে থেকে। মোচার যেটা পাতুরি হয়, এটা মোচার ঘণ্টের সঙ্গে আছে পাঁপড় ভাজা। চলো খাওয়া শুরু করি, কারণ খিদে পেয়েছে, কালকে সারাদিন ভাত খাইনি। খাই। আমাদের বাড়িতে জানো তো শুক্তোটা রান্না হয় না, কেন হয় না বলো তো? শুক্তোটা আমি আর মা খাই, এবার শুক্তো যতই কম হোক অনেকটা হয়ে যায়, তাই খুব কম শুক্তো হয়। শুক্তো একটু বয়স্ক মানুষেরা এত ভালো বানায় না, মানে মা, জেঠিমা, কাকিমারা। আমরা এরকম রেস্টুরেন্টের খেয়ে আনন্দে থাকি। আমাকে অনেক দিন থেকে সবাই বলছে, দিদি কত দিন হয়ে গেল গল্প করতে করতে ভিডিও করো না। আমিও ভেবে দেখলাম ঠিকই বলেছে। তো একটা ছোট্ট ফ্যামিলি আমার ইনস্টাগ্রামে, তাদের মধ্যে থেকেই একজন আমাকে বলেছে, আমি জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে বলেছে, দিদি কই মেসেজটা। মেসেজ তো প্রত্যেক দিনই আসে কিছু না কিছু। হচ্ছে কুহেলি ভট্টাচারিয়া মেসেজ করেছিল। আগে কমেন্টটা পড়লাম না, আমাকে ভালোবেসে কমেন্ট করেছে। তারপরের কমেন্টটা ছিল, আচ্ছা পড়ি। হ্যালো দিদিভাই, আমি কমেন্ট করতে পারতাম, বাট নানা লোকের নানা সমালোচনা শুরু হবে। আমি সেই কবে থেকে তোমার আর আন্টির ভিডিও দেখি। জাস্ট একটু সাজেশন প্লিজ, ব্রিং ব্যাক ওয়্যার মাইক। হ্যাঁ, ঠিক কথা বলেছ গো, ব্লুটুথে খাবারের আওয়াজের মজাই আসছে না। অ্যান্ড তোমার গল্প করা ভিডিওগুলো আরও বানাবে না গো, খুব মিস করি পুরনো গল্পের ভিডিওগুলো, দেখতে দেখতে চোখে হেজা হয়ে গেছে। হাজা যদি বানাও একটু গল্প, একটা গল্প জানতে খুব ইচ্ছে আছে। প্রেগনেন্সি মিরাকেলের গল্প তো অনেক বলেছো, বাট প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল তোমার? এরকম তোমার লেবার পেনের গল্প, এই যে সবাই এখন পোস্টপার্টাম ডিপ্রেশনের কথা বলছে, সেই ফেজে তোমার কেমন কেটেছে? দাদা ভাই অ্যাজ আ হাজব্যান্ড আর তোমার বাড়ির লোকেদের কি সবটা বুঝেছিল, পাশে ছিল? এই গল্প করে একটা লম্বা ভিডিও পোস্ট করো না দিদিভাই প্লিজ, খুব খুব মিস করি ওই গল্পের ভিডিওগুলো। চলে এসছে আজকে ঠাকুমার ঝুলি খুলবে। ভালো লেগেছে তোমার কমেন্টটা। তো প্রেগনেন্সি আবার ভাবছি কীভাবে শুরু করবো, কিন্তু প্রিপারেশান নিয়ে মুখস্থ করে আসি না। দেখো, প্রেগনেন্সি জার্নিটা আমার মনে হয় সবার কাছে খুব প্রেসিয়াস, সব মেয়েরাই খুব এনজয় করে মেন্টালি। এবার কিছু মানুষের নানান রকম সমস্যা থাকে, সেই বক্তব্যে আমি যাচ্ছি না, আমি নিজেরটা শেয়ার করি। অবশেষে দীর্ঘ 7 বছরের অপেক্ষার পর আমি যেদিন প্রেগনেন্ট হলাম, মানে সকালবেলা টেস্ট করলাম, প্রথমে তো নীলাদ্রি বিশ্বাস করেনি, একদম প্রথম থেকেই একটু বলি, তুমি লম্বা ভিডিও বলেছো, প্রথমে তো নীলাদ্রি বিশ্বাস করেনি, এবং ও ঠিক কী বলবো,
ওই কিটের টেস্টটাতে ও ঠিক মানে কি বলবো, ওর ঠিক স্যাটিসফ্যাকশান ছিল না। তাই সেদিনকেই আমরা চলে গেলাম ডাক্তারের কাছে। আমি যাকে দেখাতাম, ডক্টর সুনিতা শর্মা, ভগবান স্বরূপা। যাওয়ার পরের এক্সপিরিয়েন্সটা তোমাদের বলি। ও, এটা আমার খুব বাজে অভ্যাস। দু একজন বলেছে জিভ বার করে খাওয়া, একদম ঠিক কথা। মোচাটা যা হয়েছে না। এবার হচ্ছে আমি যখন গেলাম, সবার প্রথম আমি গিয়ে যখন বললাম যে আমি আজকে সকালে টেস্ট করেছি, আমার রিপোর্ট পজিটিভ এসছে, ব্লাড টেস্ট করবো, ম্যাডামের সাথে কনসাল্ট করবো। কিন্তু আমি বসেছি তো সকলের সাথে। এবার ধরো আমার পাশের জন যাচ্ছে স্ক্যানিং করাতে, এটা স্ক্যান হয় না, আমাকে আশেপাশে জিজ্ঞেস করছে আপনি কতদিন আসছেন ট্রিটমেন্ট করাতে, আজকে কি হবে। ব্যাপারটা কীরকম উল্টে গেল। আমি তখন তাদেরকে যখন অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাইছি যে আমি প্রেগনেন্ট, কিন্তু আমি বলতে পারছি না, কারণ আমার তখন একটু সংকোচ বোধ হচ্ছে যে এতগুলো বছর আমি ঠিক ওই জায়গাটাতে বসেছিলাম, এবং যখন কেউ প্রেগনেন্ট হয়ে আসতো, আমি যখন জিজ্ঞেস করতাম, আমার মনটায় খুব কষ্ট হতো, আমি কবে হব, আমার কবে হবে। আমি বলছি যে আমি 4-5 বছর ধরে আসছি। তারপর ভাবলাম যে আমার বলা উচিত। আমি যদি বলি ও কথাটা, তাহলে ওদের মনে আরও এনার্জি আসবে, ভাববে না এর এতগুলো বছর ট্রিটমেন্টের পরে হলো, তাহলে আমারও হবে। তখন আমি 2-1 জনকে বললাম যে আমি প্রেগনেন্ট। ডাক্তার টেস্ট করলো, বললো হ্যাঁ পজিটিভ রিপোর্ট। HCG মনে হয়। তখন এইসব টার্মগুলো না পুরো ঝরঝরে মুখস্থ ছিল। আমি মানে ইনফার্টিলিটির ওই স্পেশালিস্টের মানে কি বলবো অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিলাম, এত পড়াশুনো করেছি সেসব নিয়ে। তারপর বাড়ি আসলাম, বললো ডাক্তার, নীলাদ্রি আমার সঙ্গে যায়নি, আমার সঙ্গে গেছিলো আমার মা এবং আরও একজন। তারপরে বাড়িতে আসলাম, ডাক্তার বলে দিলেন যে পুরো 3 মাস, আমার যেহেতু একটা মেডিসিনাল একটা প্রেগনেন্সি ছিল, 3 মাস পুরো বেড রেস্ট, সপ্তাহে একটা করে ইঞ্জেকশান। তো যা হয় বাইরের লোকেদের একটু সবাইকে জানাতে বারণ করলো। তা সবাইকে না জানালেও আমার সেই এক্সাইটমেন্টটা আমি ধরে রাখার মতো অবস্থায় ছিলাম না। জানালাম আমার পরিবারের লোকেদের, তারপর তোমার আমার দিদার বাড়ি, পাড়ার লোকেরা কেউ জানতো না, কিন্তু বুঝতে পারতো। মানে আমি একদম নিচে নামা বন্ধ করে দিলাম। আমি তো এসব পর থেকেই দোতলাতেই থাকি, নিচে নামা বন্ধ করে দিলাম। একদিন বেরোতাম, তাও হয়তো অটো আসতো বা টোটো আসতো, সেটাতে করে যেতাম। তো একদম তখন আস্তে আস্তে সবাই একটু একটু বুঝতে পারতো, কিন্তু আমি বলতাম না কিছু। তারপরে হয় একটুখানি কুসংস্কারাচ্ছন্ন, তবে এখন মনে হয় মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কুসংস্কারটা একটু ভালো। তো তারপরে যথারীতি আস্তে আস্তে সবাই জানাশোনা হলো। এবার হচ্ছে গিয়ে বললাম তো এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স প্রেগনেন্সি। এইবারে এতদিন আসছিল না, এবার যখন চলে এলো, আর তো সময় কাটে না। 15 দিন, 20 দিন, 1 মাস আর হয় না, 2 মাস আর হয় না। এবারে সময় কাটানোর জন্য, জানি না তোমরা কেউ ইউজ করেছো কি না, এটা না প্রেগনেন্সি ট্র্যাকার হয়, যেটাতে তুমি লাস্ট LMP যদি দাও, তোমার কত দিন কত মাস সেটা দেখাবে। তার সঙ্গে তোমার বেবির কি সাইজ আছে সেটা পর্যন্ত দেখায়। প্রথমে দেখছি এই তো তোমার বেবি একটা চিয়া সিডসের মতো হয়ে রয়েছে, আর চিয়া সিডস আর বড়ো হয় না, চিয়া সিডস আর বড়ো হয় না। 2 মাস গেল, 3 মাস গেল, এইবার হলো একটা ওয়াটারমেলন সিড, আরে আর কবে হবে। তারপর হলো একটা চেরি,
তারপর হলো একটা আঙুর, তারপর হলো একটা কলা, তারপর হলো একটা শশা, তারপর 7 মান্থ থেকে যখন দেখছি এবার হচ্ছে কি একটা পাইনঅ্যাপেল। এটা আমি ট্র্যাক করতাম, প্রত্যেক মাসে দেখতাম। আর নীলার দিকে বলতাম, দেখো দেখো আমাদের বেবিটা না এখন এইরকম দেখতে, সময় কাটানো হবে তো কিছু করে, এসব করে বেড়াতাম। তারপরে নাম ভাবা, সবাই ভাবতো, বলতো নাম ভাবতে নেই, ওরম হয় নাকি, সব বাবা মারাই ভাবে। এবার হলো আমার প্রেগনেন্সির সময় আমার বাড়ির লোক, দেখো সত্যি কথা বলতে আমি অনেককে দেখেছি প্রেগনেন্সিতে বাড়িতে যায়, বাবা মায়ের সঙ্গে থাকে, আমি ছিলাম না। আমি আমার বাড়িতেই ছিলাম। এমন নয় যে বাবা মা বলেনি, বাবা মা বলেছে, কিন্তু নীলাদ্রি যেতে দেয়নি। কেন যেতে দেয়নি? কারণ হচ্ছে আমাদের বাড়িটা তখন এইদিকে একটা ঘর ছিল বারান্দা, এইদিকে একটা ঘর ছিল, মাঝখানটা পুরো ফাঁকা। বাথরুম ইউজ করতে গেলে আমাকে অনেকটা এগিয়ে তারপরে পিছন দিকে বাথরুমে যেতে হতো। আর প্রেগনেন্সির সবথেকে বড় সমস্যা ছিল প্রচণ্ড টয়লেট পেত, বিশেষ করে রাত্রিবেলা। তো সেই কারণে নীলাদ্রি বলেছিল যে না, বাড়ি যাবে না, যা হবে এখানে। এমনকি আমি 7 খেতে গেছি, 9 মাসে আমার বাড়িতে 7 খেয়ে রাত্রিরে বাড়ি চলে এসেছি। গোটা প্রেগনেন্সি একদিন আমি মায়ের বাড়িতে থাকিনি, সবটাই এখানেই হয়েছে। প্রেগনেন্সি যাই হোক, সেটা পরে বলছি। আমার মা আসতো সকালবেলা, নীলাদ্রি অফিসে বেরোতো, আমি শুধু নীলাদ্রিকে সকালবেলা একটু টিফিন বানিয়ে দিতাম। টিফিন বলতে ধরো হালকা পাতলা, একটু চাউমিন বা একটু পাস্তা বা একটু ডালিয়া। মা আসতো, মা রান্না করে দিত, মা এসেই রান্না করতো। তখন আমার বাবা বেঁচে ছিল। মা দোকান টোকান করে 11:30 15টা নাগাদ আসতো, এখন যেমন আছে, রান্না বান্না করে বাড়ি চলে যেত। কিন্তু বাবা থাকতো, মা আমার সাথে থাকেনি গোটা প্রেগনেন্সিতে, আমি একাই থেকেছি। এখন যেমন আমার বাবা বেঁচে থাকলে হয়তো আমার মা আমাদের বাড়িতে যখন আসে এরকম থাকে, ওগুলো করতে পারতো না, কারণ বাবা পছন্দ করতো না। তো তারপরে তোমার ওই রকম মা রান্না করে দিয়ে চলে যেত, আমি খেতাম, তারপরে একাই থাকতাম। নীলাদ্রি মাঝে মাঝে ফোন করে খোঁজ নিতাম। তারপর তোমার আস্তে আস্তে সময় বাড়তে থাকলো। এবার একটা সত্যি কথা বলি, আমার প্রেগনেন্সি আগে পর্যন্ত আমি খুব পরিমাণে আমার মায়ের ওপর ডিপেন্ডেন্ট ছিলাম, ভীষণ। লোকে বলবে ন্যাকামি ছিল আমার এগুলো, যারা ন্যাকামি বলবো ওই জন্যই তারা বাইরের লোক, আর যারা ভালোবাসে তারা জানে আমার এই সমস্যাগুলো ছিল। আমি কোনোদিনও নিজের হাতে খুলে ওষুধ খেতাম না, জানো। আমার ওষুধ খুলতে গেলে না বমি পেত। কখনো দেখেছো কিছু কাটতে গেলে একটা আওয়াজে হয় শরীর শিরশির করে? আমার ওই ওষুধটা খুলতে গেলে শরীরটা শিরশির করে, মনে হয় কি আমার নখের মধ্যে ওষুধগুলো ঢুকে যাচ্ছে। আমি কোনোদিন ওষুধ খেতাম না নিজে হাতে খুলে। আমার মা বাবা ওষুধ খুলে আমি করতাম, মুখে দিয়ে দিত, জল খেতাম অনেক বড় পর্যন্ত। প্রেগনেন্সি হওয়ার আগে পর্যন্ত যে ওষুধগুলো নীলাদ্রি খুলে দিত, আমি খেতাম। এরকম হয়ে গেছিলাম, মানে খেতে করতে পারতাম না, হয়তো মা বাবা কোনো দিনও করতে দেয়নি, তাই জন্য। তারপরে ধরো আমার যদি এইটুখানি পেটে ব্যথা হতো, আমি নীলাদ্রিকে বলতাম আমার মাকে ফোন করো। মানে আমি সমস্ত কিছুর জন্য আমার মায়ের ওপর ডিপেন্ডেন্ট ছিলাম। আমার শরীরে যা হতো, যেহেতু আমার মা কাছাকাছি থাকলে ফোন করলে চলে আসতো, তাই জন্য আমি প্রচুর ডিপেন্ডেন্ট ছিলাম মায়ের ওপর। একটু কিছু হলেই মাকে ফোন করতাম, মা তুমি আসো, ও মা আমার এটা হয়েছে, ও মা আমার ওটা হয়েছে, এমন করে ফোন করে কাঁদতাম। যেহেতু কেউ ছিল না শ্বশুর শাশুড়ি, তাই
অ্যাক্সেসটা খুব ইজিলি ছিল, বলার কেউ ছিল না, তাই হয়তো আসতো। শ্বশুর শাশুড়ি থাকলে তো আমার বাবা মা এতটা প্রশ্রয় দিতে পারতো না আমার। তো ডাকতাম, চলে আসতো না। শ্বশুর থাকাকালীনও প্রশ্রয় দিত, কারণ আমার বাবা মা আমার শ্বশুরের জন্য প্রচুর করেছে। মানে বিছানা শয্যাকালীন আমার মনে হয় আমার শ্বশুরের জন্য তার নিজের লোকেরা অত করেনি যতটা আমার বাবা মা করেছে। আমার এই জন্য আমার কারোর কাছে কখনো জবাব দিয়ে করতে পারবো, আমি গলা ফুলিয়ে বলতে পারবো আমি করেছি। তো তারপরে যথারীতি এই যে ডিপেন্ডেন্সিটা, এটা না আমার প্রেগনেন্সির পরে আস্তে আস্তে কাটতে শুরু করলো। যেমন ধরো সবসময় তো মা থাকতো না, সবসময় ফোনও করা যেত না। আমার গোটা প্রেগনেন্সির সব থেকে বড় সমস্যা ছিল, আমরা বলতে চাইছি না, মানে ধরো আমি যেদিন থেকে প্রেগনেন্ট জানতে পেরেছি তারপর থেকে মোটামুটি যেদিন আমি ডেলিভারি হওয়াতে গেছি তার আগের দিন রাত্রে যা খেয়েছি সবটা ঢেলে গেছি। আমি কিচ্ছু খেতে পারতাম না। এবারে সকাল বিকেল দুবেলাই আমার ঘরে একটু মুড়ি আর মিষ্টি রাখা থাকতো। এরকম বড় বড় ইলিশ মাছের পিস 1100 টাকা 1200 টাকা দিয়ে নীলাদ্রি এনলো, আমার খেতে ইচ্ছা করছে। ইলিশ মাছটা খেলাম, দিয়ে বাথরুমে গিয়ে ঘর ঘর করে ঢেলে দিলাম, চলে গেল পয়সাগুলো। এবারে ধরো পেটে তেল মালিশ করে দেওয়া, রাত্রিবেলা পা টিপে দেওয়া, হাত টিপে দেওয়া। বলতে কোনো লজ্জা নেই, আমাদের এই ঘর থেকে বাথরুমটাও অনেকটা দূর। হতো কি, আস্তে আস্তে যখন শেষের দিকটাতে আসছিল, আমার অন্তত রাত্রিবেলা 8-10 বার টয়লেটে যেতাম। আমি এখান থেকে বাথরুম পর্যন্ত যেতে পারতাম না। হয়তো কখনো কখনো আমার টয়লেট আমি করে ফেলছি যেতে যেতে, কারণ ওই সময় জানো যে টয়লেট ধরে রাখা যায় না, সেটা পরিষ্কার করা। আমি ওয়াক করার পরে ওটা ঘুরে তাকাতাম না, নীলাদ্রি বাইরে দাঁড়িয়ে থাকতো, সমান তালে পিঠে হাত বোলাতো, মাথায় হাত বোলাতো, তারপরে ওই কী বলবো, ওই নোংরাগুলো নিজের মতো করে পরিষ্কার করতো, দিয়ে আমার ঘরে নিয়ে আসতো, মুড়ি দিত, মিষ্টি দিত, আমি আবার সেগুলো খেতাম। মনে পড়লে এগুলো এখন মনে হয় যে ঝগড়া করি যখন মাঝে মাঝে দুজনের মধ্যে, যখন কথা কাটাকাটি হয়, ও আমায় বলে তুমি কী করো, আমি ওকে বলি তুমি কী করো, কিন্তু যখন কথা বলতে বসি বা যখন ভাবতে বসি তখন সত্যি মনে হয় যে স্বামী স্ত্রীর সম্পর্কটাই হয়তো এরকম, যে আমরা একে অপরের পরিপূরক। তো ওই রকম তোমার বাথরুম থেকে নিয়ে আসা। এবার আস্তে আস্তে আমার তখন কী হলো, মেয়েরা একটু ডিপেন্ডেন্সি পছন্দ করে। মায়ের থেকে আমি কনভার্ট হয়ে গেলাম নীলাদ্রির দিকে। এখন আমার যদি একটু বুকেও ব্যথা করে, আমি মাকে পরে ফোন করি, আগে নীলাদ্রিকে ফোন করি। তো এটা হলো। তারপর যেদিনকে আমি মানে ডেলিভারির জন্য গেলাম, জানি না আমার বর ট্রেনকে গা ভাসিয়েছি কিনা, কিন্তু আমাকে পরে আমার বৌদিরা সবাই বলেছিল যে আমার মেয়ে তো বেরিয়ে অসভ্যের মতো কাঁদছিল 15 মিনিট ধরে, কেঁদেই যাচ্ছে, মানে ডাক্তারকে আর কষ্ট করে ওকে কাঁদাতে হয়নি, এত কাঁদছে। ওটা নার্সিংহোম, মানে করছে ওর কান্নার আওয়াজে। তা প্রথম কিছুক্ষণের জন্য তো বের করে বেবিকে দেখানোর জন্য, যখন বের করেছে বেবিকে, এটাই বললাম ট্রেন্ডে গা ভাসিয়েছে কিনা, সত্যি ভালোবাসে। নীলাদ্রি জিজ্ঞেস করেছে আমার ওয়াইফ কেমন আছে, আগে নাকি জিজ্ঞাসা করেছে, তখন ডাক্তার বলতো ভালো আছে। আমি আবার বেরিয়ে, এইটা কিন্তু আমাকে ও কখনো বলেনি, আমি আবার একটু সুস্থ হওয়ার পর জিজ্ঞাসা করেছি যে আমার কথা তো কেউ একবারও জিজ্ঞাসা করেনি। আমার বৌদি বললে না, নীলাদ্রি তোর কথাই আগে জিজ্ঞাসা করেছে। তো এরকম হলো।
তারপরে হচ্ছে গিয়ে বাচ্চা হয়ে যাওয়ার পরে ডিপ্রেশন সবার হয়, কেউ বোঝে না এই কষ্টটা। আর যারা চাকরি বাকরি করেছে তারা যদি প্রেগনেন্সির জন্য ঘরে বসে যায়, এটা যে কী যন্ত্রণা, কী কষ্ট তারাই বুঝবে। কিচ্ছু ভাল লাগে না তখন। মনে হয় একটা সময় না মোহর যখন কাঁদতো, আমার কি মনে হতো জানো, কোল থেকে নিচে ফেলে দিই, মানে নিচে ইন দ্য সেন্স মাটিতে না, বিছানায় ফেলে দিই। কেউ নেই বাড়িতে। আমার মা 3 দিন মতো ছিল, 66 হয়ে যায়, তারপরে আসতো আবার চলে যেত, ওই রান্না করতেই আসতো। আমার পেটের ব্যথা, এর ডিকলিকের পেন বিকেলবেলার পর থেকে শুরু হচ্ছে, কন্টিনিউয়াস কেঁদে যাচ্ছে, কেউ নেই দেখার, না মা না নীলাক্ষী। আমার মনে হচ্ছে আমি চুল ফুল টেনে ছিঁড়ে ফেলি, আমার এত কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। রাত্রিবেলা জ্বর, বুকের মধ্যে নিয়ে বসে রয়েছি, নীলাদ্রি ঘুমিয়ে পড়েছে, আমি বুকের মধ্যে নিয়ে বসে আছি। এবারে নীলাদ্রি আমার জন্য প্রচুর করেছে, মেয়েকেও ভীষণ ভালোবাসে, কিন্তু টেক কেয়ার ব্যাপারটা নীলাদ্রির মধ্যে ছিল না। অনেক বাবারা থাকে না, রাত্রিবেলা জেগে বাচ্চার ডাইপার চেঞ্জ করা, বাচ্চাকে ঘুম পাড়ানো, মাকে রেস্ট দেওয়া, এটা নীলাদ্রির মধ্যে ছিল না। আমার মেয়ের 103 জ্বর, আমি আমার মেয়েকে কোলে নিয়ে বসে আছি, নীলাদ্রি ঘুমাচ্ছে, হয়তো কন্ট্রোল করতে পারে না ঘুমটাকে। তো আমি সারা রাত্রি নিয়ে বসে আছি, নিয়ে কাঁদছে করছে, বা কোনোদিনও মাঝরাত্রে উঠে দুধ গুলিয়ে খাওয়ানো, আমার কাছেই রাখতো, আমি অ্যালার্ম দিয়ে রাখতাম, 4 ঘন্টা অন্তর অন্তর উঠে রাত্রিরে খাওয়ানো 3 মাস পর্যন্ত। তারপর ডাক্তার বললেন যে এরপর রাত্রিরেও যদি না ওঠে ওকে ডেকে তুলবেন না, রাত্রি একটুখানি। তারপর গেল একটা সব কিছুর জন্য হাত পাতা, দ্বিতীয় কথা প্রচুর কষ্ট হয়ে যায়। একজনের কথা না বললেই নয়, আমার অনেক লাস্ট দিন আমার জন্মদিনের ভিডিওতে অনেকে জিজ্ঞাসা করেছিল পিহুকে বা কিছু, ওই সময়টাতে আমার মেয়ের প্রচুর টেক কেয়ার করেছে পিহু। আমি আমার মেয়েকে দোলনায় শুয়ে দিয়ে বাজার করতে গেছি, কেউ নেই বাড়িতে, পিহু উপরে আমার মেয়েকে দেখছে। আমার মেয়ে ছোটো তো, তখন সদ্য এরকম ওঠা শিখে যায়, এরকম করতে করতে শুধু পা দুটো একটু হ্যাঙ্গারের হুকের মতো আটকে রয়েছে, আর পুরো বডি দোলনার বাইরে পড়ে। সেই মেয়েটা দৌড়াতে দৌড়াতে নিচে গেছে, এখানে দাঁড়িয়ে চিল্লাচ্ছে, ও মামা ও মামা, মেবি জোরে জোরে চিল্লাচ্ছে। তারপরে আমি এসছি, বলে কাঁদছে, বনু পড়ে গেছে। আমি তো দৌড়াতে দৌড়াতে এসছি, তুলেছি। আমি রান্না করতাম, ওইখানটাতে রেখে দিতাম, তো ও তো আর সবসময় থাকতো না, বা মাও থাকতো না, নীলাদ্রির কথা ছেড়েই দিলাম। আমি রান্না করতাম আর ওকে ওই সামনেটাতে রেখে দিতাম, দরজার মধ্যে ওই ইয়েটাকে বেঁধে রাখতাম, দোলনার দড়িটা, দরজাটাকে এরকম দোলাতাম আর ও দোল খেত। আবার ও যখন থাকতো, পিহু এসে মাঝে মাঝে তুলে আমি দেখতো কোনো কিছু করেছি কি না, দেখতো কাঁথা চেঞ্জ, আমি সবসময় ডাইপার পরাতাম না, কাঁথা চেঞ্জ করে দিত। পটি করলে বলতো পটি করেছে, এইগুলো অনেকটা হেল্প করেছে। মাও এসে দিনের বেলায় ওই সময়টাতে থাকতো। আমার মেয়ের পুরো কাঁথা ধোয়ার দায়িত্ব ছিল আমার মায়ের। আমার মা কাঁথা ধোয়া, তাতে ডেটল দেওয়া, মেলা, তেল মালিশ করা, প্রথম চান করানো, এগুলো সব আমার মা করতো। সবাই সবার মতো করে হেল্প করেছে, সবাই সবার মতো করে আমার জন্য করেছে। কতটা করেছে না করেছে সেটা পরের ব্যাপার, চেষ্টা করেছে সবাই। তো এই ছিল, এর থেকে এলাবোরেট করতে গেলে অনেক বড় হয়ে যাবে। মাঝে মাঝে কেঁচো করতে কেউকে বেরিয়ে যায়, আমারও একটা প্রবলেম আছে, এখন শিখে গেছি স্টপ দেওয়া। কষ্টের কথা শোনাতে গেলে আবার অনেক কিছু বলে ফেলবো, যেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হয়ে যায় মাঝে মাঝে। এই ব্যাপার আর কি বলবো। তোমরা যেটা
তোমরা যেটা ফিল করো আমিও সেটাই ফিল করেছি। তবে কিছু মানুষ থাকে লাকি যাদেরকে সবাই খুব প্যাম্পার করে, খুব কম সেটা। আর প্যাম্পার করলেও এই সময়টাতে মানসিকভাবে মানুষ এত বিপর্যস্ত থাকে না, কেউ যদি ভালো মতো বলে সোনা খেয়েছো, সেটাও তখন ভালো লাগে না। তখন মনে হয় এই পেটের যন্ত্রণা, সারাদিন ওই ঝুলে বসে রয়েছে একজন কোলের মধ্যে, তারপরে কি খাওয়া যায় সুস্থ করে, এটা মেন্টালিটি হয়ে যায় সেই সময়টাতে, বেশিরভাগ মেয়েদেরই হয়। আগে হলে তো লোকে বলতো ন্যাকা নাটক, এখন তো তাও একটা নাম পেয়েছে। চলো আজকের মতো